তুমি ওকে ফ্রেশ করিয়ে নিয়ে আসো আমার রুমে। আন্টি ইরাকে ধরে নিয়ে গেল ফ্রেশ করাতে। আঙ্কেল ভাবছে কেন আজ হঠাৎ ইরা এমন করলো। কিছুক্ষণ পর ওরা আসলো। মা বলতো কি হয়েছে তোর? ইরা কিছু না বলে সোজা তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কি হয়েছে তোর? এইভাবে কাঁদছিস কেন? সমস্যা হয়ে থাকলে আমাকে বল। বাবা, আমি অনেক বড় ভুল করেছি। কি ভুল করেছি? আমি একটা কালো ছায়াকে ভালোবাসতে গিয়ে মনের পবিত্র ভালোবাসাকে অবহেলা করেছি। মানে কি বলছিস তুই? তাহলে শোনো। তারপর ইরা সব বলে দিল আঙ্কেলকে। এইসব শোনার পর ইরার মা যেন থমকে দাঁড়ালো, আর ইরা অঝরে কান্না করতে লাগলো। তুই কি রবির জন্য কাঁদছিস? না, তাহলে? আমি ইমনের সাথে খুব বড় অন্যায় করেছি। জানি না ও আমাকে মাফ করবে কিনা। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এটাই বেশি। মারে, আমি তোর জন্য ইমনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম আর অনেক কষ্ট দিয়েছিলাম। জানি না আমরা কি তার কাছ থেকে মাপ পাওয়ার যোগ্য কিনা। বাবা, তুমি আমাকে ইমনের কাছে নিয়ে চলো। কিন্তু ও কোথায় থাকে আমি তো কিছুই জানি না। প্লিজ বাবা, ওর ঠিকানা আমাকে খুঁজে বের করে দাও। প্লিজ বাবা, প্লিজ। ওকে, আমি দেখছি কি করা যায়। আমিও তার কাছে মাপ চেয়ে নিব। ওর বাড়ি থেকে ওকে তাড়িয়ে দিয়েছি, এইটার মতো জঘন্য কাজ আর নেই। তাই আমি ওর কাছে মাপ চেয়ে নিব। প্লিজ বাবা, আমাকে ওর কাছে নিয়ে চলো। ও তো কলেজে আসে, তখন ওর সাথে কথা বলিস। ও কি আমার সাথে কথা বলবে? কথা বলার চেষ্টা করিস, দেখ কি হয়। ওকে। এইদিকে আমি একটা বই নিয়ে পড়তে লাগলাম, কিন্তু কিছুতেই আমার পড়ায় মন বসছে না। বারবার ইরার জন্য টেনশন হচ্ছে, না জানি কি পাগলামি করে বসে। আচ্ছা, ও হঠাৎ এমন আচরণ কেন করলো? রবির সাথে কি ওর কিছু হয়েছে? এমন সময় আঙ্কেল কল দিল। আঙ্কেল, ইরা কি দরজা খুলেছে? খুলেছে। কি হয়েছে ওর, জিজ্ঞেস করেছেন কিছু? ওর সাথে ওর ফ্রেন্ডের কথা কাটাকাটি হয়েছে, তাই মন খারাপ করে বসে আছে। এখন সব ঠিক আছে তো? এখন সব ঠিক আছে। আচ্ছা, কাল যদি ইরা তোর সাথে কথা বলতে চাই তাহলে তাকে এড়িয়ে চলবি। কেন? এইটার ফল পরে বুঝতে পারবি। আপাতত ওর সাথে কোনো কথা বলবি না। ওকে, কি হয়েছে বলবেন তো? আজকে না, পরে সব গুছিয়ে বলবো। ওকে। আচ্ছা, সাবধান থাকিস। বাই। ওকে। আঙ্কেল কল কেটে দিল, কিন্তু আঙ্কেলের কথাগুলো মনে হচ্ছে মাথার উপর দিয়ে গেল। আঙ্কেল কেন ইরাকে এড়িয়ে যেতে বলল? আচ্ছা, আঙ্কেল কি ইরার ব্যাপারে আমাকে মিথ্যা বলেছে? নইলে ওনার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আচ্ছা, যাই হোক, আঙ্কেল বললেও আমি ইরাকে এড়িয়ে চলবো, না বললেও চলবো। রাতে খাবার খেয়ে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি, এমন সময় একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এই তো ভালো, আপনি কে? তুমি আমাকে চিনতে পারো নাই? না, কে আপনি? বাহ, যখন আমাকে প্রয়োজন ছিল তখন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছো, আর এখন প্রয়োজন শেষ তাই ছুঁড়ে ফেলে দিয়েছো। পাগলের মতো কি যাতা বলছেন? আমি তো আপনাকে চিনিই না। আমি তোমাকে চিনি, তোমার নাম ইমন। আমি মেয়েটার কণ্ঠ ভালো করে শুনতে লাগলাম। কোথায় যেন শুনেছি। হ্যাঁ, মনে পড়েছে। এইটা তো রিয়ার কণ্ঠ। আমার সাথে মজা করো তাই না? দাঁড়াও, বের করছি। ও, আপনি শারীরিক সার্ভিস দেওয়া সেই নিপা নামের মেয়েটা যে কাল রাতে আমার বাসায় এসেছিল? কি, আপনি বাসায় মেয়ে নিয়ে যান? আসলে আমি আপনাকে চিনতে পারিনি। আপনি কি নিপা? ছি, আপনি এত খারাপ। আপনাকে তো অনেক ভালো জানতাম। নিজের ভাইয়াকে খারাপ বলছেন মিস রিয়া? এই ভাইয়া, আপনি আমাকে চিনতে পেরেছেন? অনেক আগেই চিনেছি, বাট একটু মজা করেছি। আমি আরো সিরিয়াস নিয়ে ফেলেছি। ধুর গাধা, আমাকে কি ওইরকম মনে হয়? না, আমার ভাইটা খুব ভালো। তা এতদিন পর আমার কথা মনে পড়লো? কি করব, আগের মোবাইলটা হারিয়ে গেছে, সাথে আপনার নাম্বারও। পরে অনেক কষ্টে জোগাড় করেছি। তা কেমন আছেন? ভাইয়া ভালো, আপনি? সেই কবে যে গেলেন, আর তো এলেন না। আসবো কয়েকদিন পর আবার। আপনি তো আমাকে ভুলেই গেছেন। যদি ভুলেই যেতাম তাহলে কি আপনার কণ্ঠ চিনতে পারতাম? তাহলে বোনের কথা মনে আছে? আছে। আচ্ছা ভাইয়া, পরে কথা বলবো। ওকে, বাই। পড়া শেষ করে খাবার খেয়ে শুয়ে রইলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বারবার ইরার কথা মনে পড়ছে। ঘুম না আসা সত্ত্বেও জোর করে ঘুমিয়ে পড়লাম।
সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কলেজে গেলাম। আজ তানভীর আসে নাই, ওর আসতে দেরি হবে। একা একা বসে আছি। একটা জিনিস খুব অবাক লাগছে, রবি আর ওর ফ্রেন্ডরা আছে বাট সেইখানে ইরা নেই। কি হয়েছে ওর? কোনো সমস্যা হয় নাই তো? খুব টেনশনে পড়ে গেলাম। হঠাৎ কলেজ গেটে চোখ পড়তে যেন খুব খুশি লাগছে, কারণ ইরা মাত্র গেট দিয়ে ঢুকলো। কিন্তু ওকে দেখে এত উদাসীন লাগছে কেন? অবাক করার বিষয় হলো, ও আজ রবির সাথে কথা না বলে সরাসরি আমার দিকে আসছে। আমিও দেখে না দেখার ভান করে আছি। কি ব্যাপার ইরা, আমার দিকে কেন আসছে? আমি তো ওর সাথে কোনো কথা বলি নাই। যাই হোক, আসলে আসুক, ওকে এড়িয়ে চললে হবে? স্যার, একটা মেয়ে আপনার কাছে আসার জন্য খুব জোরাজুরি করছে। কোনো মেয়ে যাতে আমার কাছে না আসতে পারে। প্লিজ ইমন, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু কথা বলবো তোমার সাথে। কি হলো? আমি কি বলেছি শুনতে পাননি? এরপর গার্ড জোর করে ইরাকে সরিয়ে দিল। ইরা নাকি আমার সাথে কথা বলবে। আমার কোনো প্রয়োজন নেই তার সাথে কথা বলার। হয়তো এখন আমাকে করুণা করবে। কি রে, কি ভাবছিস? তুই কখন এলি? এই মাত্র আসলাম। আর ইরাকে গার্ডরা তোর কাছে আসতে বাধা দিচ্ছিল কেন? জানি না, সে নাকি আমার সাথে কথা বলতে চায়। তাহলে বলিস না কেন? যেই মেয়ে আমার কথা পছন্দ করে না, সেই মেয়ের সাথে আমি কি কথা বলবো? দোষ, তুই কি একটা ব্যাপার খেয়াল করেছিস? কোন ব্যাপার? আজকে রবি আর ইরাকে আলাদা আলাদা লাগছে না? জানি না। আর ইরার ব্যাপারে আমার সাথে কথা বলবি না। কেন? বললে সমস্যা কি? তাহলে তুই থাক, আমি যাই। ওকে, আর বলবো না। সরি ভাই। এইবার ঠিক আছে। এইভাবে কিছুক্ষণ কথা বলে আমি ক্লাসে চলে আসলাম। ইরার দিকে মাঝে মাঝে তাকাচ্ছি, ওর চোখগুলো লাল হয়ে আছে। মানুষ অনেকক্ষণ কান্না করলে যেমন লাগে ঠিক তেমনই লাগছে। ইরা ক্লাস টাইমেও আমার সাথে কথা বলতে বহুবার চেয়েছে, আমি তাকে দেখে এড়িয়ে গেছি। স্যার ক্লাস করাচ্ছে, আমিও মন দিয়ে ক্লাস করতে লাগলাম, কিন্তু ইরা আমার দিকে তাকিয়ে আছে। আমি সেই দিকে না তাকিয়ে ক্লাসে মন দিলাম। ইরা দাঁড়াও। ইরা স্যারের ডাক শুনে থতমত খেয়ে গেল। জি স্যার, বলেন। এই লাইনটা একটু বুঝিয়ে দাও তো। সরি স্যার। মনোযোগ কই থাকে তোমার? দিন দিন তোমার পড়াশোনার অবনতির দিকে যাচ্ছে। ঠিক মতো পড়াশোনা করছো না কেন? চুপ করে আছো কেন? ইরা কিছু না বলে তার চোখের জল ফেলতে লাগলো। বসো আর ঠিক মতো ক্লাস করো। ইরা বসে টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করতে লাগলো। আচ্ছা, ওর হয়েছে কি? যে মেয়ে পড়ার জন্য এত পাগল ছিল, আজ তার এই অবস্থা কেন? ওকে তো দেখে মনে হয় না যে ও ঠিক আছে। আঙ্কেল তো বলল সব ঠিক আছে, তাহলে ইরার এই পরিণতি কেন? কলেজ ছুটির পর আমি যে গাড়িতে উঠতে যাব ঠিক তখনই দেখি ইরা দূরে দাঁড়িয়ে আছে। আর ওর চোখে আমি স্পষ্ট পানি দেখতে পাই, যেই পানিতে সূর্যের আলোর প্রতিফলন হয়ে আমার চোখে এসে পড়ছে। ইরার চোখের দিকে না তাকিয়ে আমি চলে আসলাম। হয়তো ওর চোখে মায়া বেশি, বেশিক্ষণ তাকিয়ে থাকলে হয়তো আমিও ওর মায়ায় ফেসে যেতাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ছাদে হাঁটতে গেলাম, এমন সময় আঙ্কেল কল দিল। আঙ্কেল বলেন। আমি তোকে একটা কথা বলার জন্য ফোন করেছি। জানি না তুই কথাটা কিভাবে নিবি। আরে বলেন আপনি, সমস্যা নাই। আসলে কাল তোকে ইরার ব্যাপারে যা বলেছি সব ভুল। মানে? তাহলে সব শোন। আঙ্কেল আমায় সব বলে দিল। আমি আঙ্কেলের কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। না না আঙ্কেল, এটা হচ্ছে আবেগ। আবেগ কমে গেলে দেখবেন ঠিকই আমাকে আবার অবহেলা করবে। আমার মনে হয় না সে তোকে আর অবহেলা করবে। সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে ইরা কখনো আমাকে ভালোবাসবে না। আমার মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না। চেহারাটার কি খারাপ অবস্থা করে রেখেছে। ও যে তিলে তিলে কষ্ট পাচ্ছে। তাহলে আপনি বলেন আমি কি করব? দেখ, মেয়েটা যখন ওর ভুল বুঝতে পেরেছে, তাই বলি কি তুই ওকে গ্রহণ কর। আঙ্কেল আপনি কিন্তু আমার দিকটা দেখছেন না, বরং আপনার মেয়ের দিকটা দেখছেন। মানে? ইরা ওই দিন সবার সামনে বলেছিল সে মরে গেলেও আমাকে গ্রহণ করবে না, আর যদি গ্রহণ করেও তাহলে সেটা মানসিক চাপের কারণে। এতে আমার ক্ষতি ছাড়া আর কিছুই হবে না। দেখ বাবা, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। আর ও তোর বিয়ে করা বউ। কোন বউয়ের কথা বলছেন আপনি? যে বউ বিয়ের পরেও অন্য ছেলের সাথে রিলেশন করে, যে বউ নাইট ক্লাবে যায় অন্য ছেলের সাথে, এই মেয়েকে আপনি বউ বলছেন? আমরা জানি সে ভুল করেছে, কিন্তু ও তো তার ভুল বুঝতে পেরেছে। আঙ্কেল আমি খুব ক্লান্ত। ওকে ভাই, পরে কথা বলবো। কল কেটে দিলাম। জানি না এটা আবার ইরার কোনো নতুন চাল। আমি জানি সে আমাকে গ্রহণ করবে না। আরে সে তো আমাকে সহ্য করতে পারে না, তাহলে গ্রহণ করবে কিভাবে?
ধুর, এইসব বিষয় না ভাবলে ভালো লাগে না। রুমে এসে পড়তে লাগলাম, রাতে খাবার খেয়ে শুয়ে রইলাম আর ইরার কথা ভাবছি। যতই ওকে অবহেলার চোখে দেখি না কেন, আমিও তোকে প্রাণ দিয়ে ভালোবাসি। ইরার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। আমি আর তানভীর আড্ডা দিচ্ছি, আর ইরাকে আমি মনে মনে খুঁজতে লাগলাম। ও কি আজ কলেজে আসবে না? আমি তবুও খুঁজতে লাগলাম। আরে, এরা এখনো আসে নাই, হয়তো পরে আসবে। আমি কি ইরাকে খুঁজছি রে? না, তুই তো কাকপক্ষে দেখছিস। দোস্ত, জানিস কাল ইরার বাবা আমাকে কি বলল? না তো, কি বলে শুনি? আমি সব বললাম। কি বলছিস এসব? ইরার মতো মেয়ে কি তোরে ভালোবাসবে? আমার তো মনে হয় না। নাকি এইটা ওর একটা চাল? চাল হতেও পারে, আবার না হতে পারে। নাও হতে পারে মানে? কাল যখন তোর সাথে কথা বলতে চেয়েছিল, তখন আমি ওর চোখে তোর প্রতি ভালোবাসা দেখেছিলাম। এটা ছিল ওর মিথ্যা স্বার্থপর ভালোবাসা। হতেও পারে। হয়েছে, চল ক্লাসে যাই, এখন পরে কথা বলবো। চল। আমরা দুইজনই ক্লাসে চলে আসলাম। ক্লাস এখনই শুরু হয়ে যাবে, বাট ইরা এখনো আসছে না কেন? ওর কোনো সমস্যা হয় নাই তো? ক্লাস শুরু হয়ে গেল। আজ কিছুতেই পড়াতে মন বসাতে পারছি না। আজ ক্লাসে ইরা নেই বলে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। কিছু ভালো লাগছে না, তাই বাহিরে চলে আসলাম। কিরে, বাহিরে আসলি কেন? তুই তো কোনোদিন বাহিরে আসস না। আজ ভালো লাগছে না, তাই চলে আসছি। আজ তো ক্লাসে এরা নেই, তাই তো ভালো লাগছে না। আরে না, আমি এমনি বাহিরে আসছি। আমি বুঝি। কচু বুঝস? সত্যি করে একটা কথা বলবি? বল, কি বলবি? তুই তো ইরাকে ভালোবাসিস, তাহলে তাকে গ্রহণ করতে অসুবিধা কোথায়? ও আমাকে অনেক অপমান আর অবহেলা করেছে, তাই আমি ওকে অপমান আর অবহেলা করব। মেয়েটা তো মনে হয় তার ভুল বুঝতে পেরেছে, তাহলে এমন করছিস কেন? তোর বুঝতে হবে না কেন এমন করছি। ওকে। আচ্ছা, আমি বাসায় যাই। ক্লাস করবি না আর? না, আজকে আর ভালো লাগছে না। ওকে, বাই। ওকে, বাই। আমি বাসায় চলে আসলাম। যেই রুমের দরজা খুলতে যাব, তখনই অবাক হয়ে যাই। এ কি, দরজা খোলা কেন? আমি তো দরজা আটকিয়ে গিয়েছিলাম, তাহলে খুললো কে? আবার ভিতর থেকে দরজা বন্ধ করা। আমি দরজা টোকা দিলাম, কিছুক্ষণ পর কেউ একজন দরজা খুলে দিল। এ কি? এই আমি কাকে দেখছি, নাকি স্বপ্ন দেখছি? সবকিছু কেমন জানি গুলিয়ে যাচ্ছে। এ কি, আপনি এখানে হঠাৎ? আমার অবাক হওয়ার কারণ হলো, আমার সামনে আর কেউ নয়, ইরা দাঁড়িয়েছে, তাও আবার আমার বাসায়। ওকে দেখে আমার মেজাজটা গরম হয়ে গেছে। কেন, আমি কি আসতে পারি না নাকি? না, আপনি এই বাসায় থাকতে পারেন না। আমার স্বামীর বাসায় আমি থাকবো না তো কে থাকবে? আপনার স্বামীকে এইখানে? কেন? আপনি? আমি আপনাকে বউ হিসেবে মানি না। আর কোন অধিকারে আপনি নিজেকে আমার বউ ভাবছেন? যে অধিকারে তুমি আমাকে বিয়ে করেছিলে, সেই অধিকারে তুমি আমার স্বামী। আপনি সেই দিন চওড়া গলায় বলেছিলেন যে তুমি আমাকে গ্রহণ করতে রাজি না, তাহলে আজ কেন আমার মুখোমুখি হয়েছ? আমি সত্যি আমার কাজের জন্য লজ্জিত। জানি না তুমি আমাকে মাফ করবে কিনা, তবে আমি তোমাকে এখন খুব ভালোবাসি। থামুন আপনি। আপনার মতো মেয়ের মুখে ভালোবাসা শব্দটা মানায় না। সরি ইমন, আমি আমার কাজের জন্য অনুতপ্ত। প্লিজ আমাকে মাফ করে দাও। সবাইকে মাফ করা গেলেও আপনার মতো মেয়েকে মাফ করা যায় না। তা রবি কোথায়? আপনার তো ওর সাথে থাকার কথা ছিল। ও একটা খারাপ ছেলে, ওর চরিত্র অনেক নিচের লেভেলের। আমি সব কিছু ছেড়ে এসেছি শুধু তোমার কাছে। প্লিজ আমাকে এভাবে ফিরিয়ে দিও না। আপনাকে আমার কাছে আসতে কে বলেছে? আপনি নিজের রাস্তায় যান, আমাকে আর বিরক্ত করবেন না। না, আমি তোমাকে ছেড়ে যাব না। আমি তোমার কাছেই থাকবো। যদি আমার কাছে থাকতেই হয়, তাহলে পারবেন আমার অবহেলা সহ্য করতে? পারবো। আমি জানি আপনি পারবেন না, তাই আগে আগে বলছি যে আপনি চলে যান। আমি যাওয়ার জন্য এখানে আসিনি, আমি তোমাকে নিজের করে পেতে এসেছি। সেই কপাল আপনার নেই। আমি জানি আপনি এসব বলছেন একটা ঘোরে থেকে। নেশা কেটে গেলে সব আগের মতো হয়ে যাবে। আমি কোনো অন্ধকার নেশা করি না, আমাকে তোমার ভালোবাসার নেশা ধরেছে। মুছে ফেলুন সেই নেশা। আপনার আবেগের নেশাতে আমি আমার জীবন নষ্ট করতে চাই না। তোমার ভালোবাসার নেশা আমাকে এমন ভাবে ধরেছে যে সেটা আমি এই জীবন থাকতে ভুলতে পারবো না। আপনি একবার এক কথা বলেন। আগে বলেছেন যে আপনি আমাকে গ্রহণ করবেন না কখনো, এখন আবার বলছেন যে আপনি আমাকে ভালোবাসেন। আচ্ছা, আমি কি পুতুল নাকি?
প্লিজ, আমার আগের কাজের জন্য আমি লজ্জিত। আমাকে একবার ভালোবাসার সুযোগ দাও। সেই সুযোগ কখনোই পাবে না। চাইলে আমাকে ভুলে যেতে পারো। আমি তোমাকে ভুলতে পারবো না। তাহলে চলে যাও এই বাড়ি থেকে। না, আমি যাব না। তাহলে প্রতিনিয়ত আমার অবহেলা সহ্য করার মতো ক্ষমতা আছে তোমার? আছে, আমি রাজি, তবুও তোমাকে ছেড়ে যাব না। ওকে। আমি আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। টেবিলে দেখি অনেক খাবার সাজানো। আপনি খেয়ে নিন, আমি বাইরে থেকে খাবো। বাইরে কেন খাবা? আমি তোমার জন্য খাবার বানিয়েছি। আপনি বানিয়েছেন, বরং আপনি খান। আমার দরকার নাই সেই খাবার খাওয়ার। আমি বাইরে যাচ্ছি, আপনি খেয়ে নিয়েন। ইরা কিছু বলতে যাবে, আমি না শুনে চলে আসলাম। ওর কথা আমি কোনোদিন শুনবো না। বাহিরে এসে পেট ভরে খেয়ে নিলাম। বাসায় এসে দেখি ইরা খাবার টেবিলের সামনে বসে আছে। আমি খেয়ে এসেছি, আপনি খেয়ে নিন। এই বলে আমি রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর কান্নার শব্দ পাচ্ছি আমি। ইরা খাবার খাচ্ছে আর টিপে টিপে চোখের পানি ফেলছে, যেটা স্পষ্ট আয়নার প্রতিফলন দেখতে পেলাম। ও কাঁদুক, আমার কি, ও আমাকেও অনেক কষ্ট দিয়েছে। এবার সময় এসেছে প্রতিশোধ নেবার। আমি জানি আঙ্কেল নিজের মেয়ের কষ্ট সহ্য না করতে পেরে ওকে আমার ঠিকানা দিয়েছে। আঙ্কেল ভুল করেছে, আমার কাছে থাকলে আরো বেশি কষ্ট পাবে। আমি আর 7-5 না ভেবে একটা বই নিয়ে পড়তে লাগলাম। কিছুক্ষণ পর ইরা আমার রুমে আসলো। ওর মুখটা ফ্রেশ ফ্রেশ লাগছে, হয়তো মাত্র ফ্রেশ হয়ে আসলো। আমি ওর দিকে একবার আর চোখে তাকিয়ে আবার পড়ায় মন দিলাম। তুমি একটু রেস্ট নাও, তোমাকে খুব ক্লান্ত লাগছে। আমি কোনো কথা বলছি না, চুপচাপ বই পড়তে লাগলাম। কি হলো? রেস্ট নিতে বলেছিলাম আমি। আপনি কে যে আপনার কথা আমাকে শুনতে হবে? আমি তোমার বিয়ে করা বউ। আরেকবার এই কথা উচ্চারণ করলে কিন্তু আমি আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। যত ইচ্ছে মারো, আমার সমস্যা নাই, তবুও সত্যিটা বলবো। ধুর। এই বলে আমি বইটা হাতে করে ছাদে আসলাম। এসে পড়তে লাগলাম। হঠাৎ মোবাইলটা বেজে উঠলো। দূর, এই সময় আবার কে কল দিল? স্ক্রিনে তাকিয়ে দেখি রিয়া কল দিয়েছে। আরে রিয়া ম্যাডাম, কেমন আছেন? এই তো স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি, তা আমাকে তো ভুলেই গেলেন। না, আপনাকে মনে আছে আমার। রিয়ার সাথে কথা বলছি, হঠাৎ মনে হলো কেউ জানি ছাদের দরজার আড়ালে লুকিয়ে আছে। আমার বুঝতে আর দেরি রইল না যে এটা ইরা, তাই ইরাকে দেখানোর জন্য জান বলো। জান মানে কি বলছেন আপনি? চুপচাপ আমার সাথে অ্যাক্টিং করো, পরে সব বুঝিয়ে বলবো। ইরাকে রাগানোর জন্য, তাই না? তুমি কিভাবে জানো? আঙ্কেল আমাকে সব বলেছে। জান খেয়েছে? না, খাই নাই এখনো, পরে খাবো। কেন বেবি, এখনো খাওনি কেন? তুমি জানো না তুমি না খেলে আমিও খেতে পারি না? ওইদিকে রিয়া আমার ভাষা শুনে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি খেয়ে কল দাও, আমি কিন্তু তোমার কলের অপেক্ষায় থাকবো। ওকে, বাই। ওকে, লাভ ইউ। কল কেটে দিলাম। দরজার ওইখান থেকে এখন আর শব্দ আসছে না, হয়তো ইরা চলে গেছে। এইভাবে কিছুক্ষণ ছাদে বসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম, কিন্তু কোনো জবাব নাই। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইলাম, তবু দরজা খুলছে না। এইবার খুব টেনশন হচ্ছে, ভিতরে খারাপ কিছু হয় নাই তো? যেই আবার টোকা দিতে যাব, ঠিক তখনই ইরা দরজা খুললো। আমি ওর দিকে তাকাতে পারছি না। ওর চেহারা এত বাজে হয়ে আছে, মনে হয় অনেকক্ষণ কেঁদেছে, ঠিক মতো ফ্রেশ হতে পারিনি। এত সময় লাগলো কেন দরজা খুলতে? একটু কাজ করছিলাম তাই। ওকে, সর সামনে থেকে। ইরা সামনে থেকে সরে গেল আর আমি সোজা আমার রুমে চলে আসলাম। ইরা কিছু নাস্তা বানালো আমার জন্যে। তোমার জন্য কিছু বানিয়েছি, খেতে আসো। আমি কি আপনাকে একবারও বলেছি যে আমার জন্য নাস্তা বানাতে? তুমি তো সব সময় এই সময় কিছু খেতে। আপনার হাতে কিছু বানানো খাবো না, আপনারটা আপনি খান। প্লিজ চলো, প্লিজ। সমস্যা কি আপনার? আরেকবার খেতে বললে আমি বাসা থেকে বেরিয়ে যাব। ধমক দেওয়ার পরে দেখলাম ওর চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমেছে। আমি সেই দিকে না তাকিয়ে মোবাইল টিপতে লাগলাম। তুমি ছাদে কার সাথে কথা বলছিলে? আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। ঘরে বউ ফেলে একটা মেয়ের সাথে তোমার কথা বলতে লজ্জাবোধ করলো না? কে বউ বল, কার বউ বল? ইরা গেলে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। কি হলো, কথা বলছিস না কেন? বল কে বউ? আরেকবার যদি এই কথা শুনি তাহলে তোকে আমি ডিভোর্স দিয়ে দিব।
আমি আর কখনো বলবো না। তবু আমাকে তাড়িয়ে দিও না প্লিজ, তোমার পায়ের নিচে আমাকে একটু থাকতে দাও। আমার সাথে থাকতে হলে কোনো উল্টাপাল্টা কথা বলবি না। ওকে। দূর, মেজাজটাই খারাপ করে দিলি। আমি আর কিছু না বলে বাহিরে বেরিয়ে আসলাম। মন চাই আর বাসায় না ফিরি, এমন সময় আঙ্কেল কল দিল। আঙ্কেল বলেন। আগে তোর কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি ইরাকে পাঠানোর জন্য। পাঠিয়ে তো দিয়েছেন, কি আর করার। মেয়েটার কষ্ট আর সহ্য হচ্ছিল না আমার, তাই আমি তোমার কাছে পাঠিয়ে দিয়েছি। আপনি কিভাবে ভাবলেন যে ও আমার কাছে খুশি থাকবে? দেখো বাবা, সাংসারিক জীবনে কেউ একটু ভুল করে, আর ইরা তো নিজের ভুল বুঝতে পেরেছে। আচ্ছা আঙ্কেল, পরে কথা বলবো, বাই। কেন, তুই কোথায়? আমি বাহিরে বাসায় যাচ্ছি এখন। ওকে বাই। সত্যি বলতে কি, আঙ্কেলের কথা আমার কাছে ভালো লাগছিল না, তাই তাকে এড়িয়ে যাওয়ার জন্য কল কেটে দিয়েছিলাম। বাইরে থেকে খেয়ে নিলাম। খেয়ে আসতে আসতে কিছুটা রাত হয়ে গেছে। বাসায় এসে দরজা ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। ও, তার মানে দরজা খোলাই ছিল। বাসায় ঢুকে দেখি ইরা খাবার নিয়ে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। এই ইরা। কি হয়েছে? আমি বাইরে থেকে খেয়ে এসেছি, আপনি খেয়ে নিন। এই কথা বলার পর ইরার মুখটা মলিন হয়ে গেল। তবে একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম, আর সেটা হলো ইরার গালে 5 আঙ্গুলের দাগ। সাদা গালটার মধ্যে দাগগুলো রক্তবর্ণ হয়ে আছে। আমি আর কিছু না বলে আমার রুমে চলে আসলাম। এসে ফেসবুকিং শুরু করছি। কিছুক্ষণ পর করুণ কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসলো। ধুর, ওর কান্নার আওয়াজ শুনে আমার লাভ কি? সবটাই ওর নাটক। আমি জানি ও খাচ্ছে আর কাঁদছে। আমি আর কিছু না ভেবে শুয়ে শুয়ে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর ইরা রুমে আসলো আর বিছানায় উঠলো। আপনি বিছানায় উঠেছেন কেন? তাহলে ঘুমাবো কোথায়? আপনি নিচে বিছানা করুন, আপনি নিচে ঘুমাবেন। ইরা কিছু না বলে চুপচাপ নেমে গেল। আমিও শুয়ে পড়লাম। মাঝ রাতে কারো ফুপিয়ে কান্নার জন্য ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি ইরা ফুপিয়ে কাঁদছে। ওর কান্না আর আমার সহ্য হচ্ছে না। আমিও তোকে ভালোবাসি, মন চাচ্ছে ওকে বুকের সাথে জড়িয়ে ধরি, কিন্তু না, ওকে আমি তিলে তিলে কষ্ট দিব। এই সমস্যা কি আপনার? আপনার জন্য তো আমি ঘুমাতে পারছি না। ওকে সরি, তুমি ঘুমাও। আমি আর কিছু না বলে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে দেখি ইরা নাস্তা বানিয়েছে। নাস্তা খেতে এসো। না, আমি বাহিরে খাবো, আপনি খেয়ে নিয়েন। আমি তোমার জন্য বানিয়েছি। কে বলেছে আমার জন্য বানাতে? যত সব ঝামেলা। আমি সেই দিকে না তাকিয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। রেডি হয়ে কলেজে যাব এমন সময়। আমি যাব কলেজে, তুমি কি আমাকে তোমার সঙ্গে নেবে? না, আপনি আপনার মতো আসেন। আমি আর কিছু না বলে কলেজে চলে আসলাম। কিরে, তোর মন খারাপ কেন? তুই তো সব জানোস, তারপরে জিজ্ঞেস করস কেন? জানি, ঠিক আছে, কিন্তু তোকে আগে কখনো মন খারাপ করতে দেখি নাই। আরে ভাই, ইরাকে কষ্ট দিয়ে আমিও খুব কষ্ট পাচ্ছি যে। তাহলে তাকে মেনে নিলেই তো হয়। এত তাড়াতাড়ি কি মানা যাবে? তুইও তো জানোস যে ও আমার সাথে কি কি করেছে। তুই আজকে ইরাকে সাথে করে আনিস নাই? না, ও আসার জন্য বলেছিল, পরোয়া না করে চলে এসেছি। ও এত দূর রাস্তা একা একা কি করে আসবে? আরে, এইরকম মেয়ের জন্য তোর চিন্তা করতে হবে না, দেখবি সব বাধা ফেলে চলে আসবে। ওই দেখ, ইরার কথা বলতে না বলতে ও এসে গেছে। কলেজের গেটে তাকিয়ে দেখি ইরা মাত্র কলেজে ঢুকলো, আর রবি আর ওর ফ্রেন্ডরা ওকে নানাভাবে টিজ করতে লাগলো। দেখ, রবি ওর সাথে কি করছে। করতে থাকুক, আমার কি। আর কেউ না হোক, ও তো তোর বিয়ে করা বউ। কোনো মানে হয় না এই বিয়ের। আচ্ছা, তুই তো ওকে ভালোবাসিস, আজ নিজের ভালোবাসাকে অন্য কেউ টিজ করছে, সেটা দূর থেকে দেখছিস। ইরা বারবার আমার দিকে তাকাচ্ছে, হয়তো সাহায্য করার জন্য। আমি আর কিছু না ভেবে কয়েকটা গার্ড পাঠিয়ে দিলাম ইরাকে সেভ করে ক্লাসে এগিয়ে দিয়ে আসার জন্য। গার্ডরা কাছে যেতেই রবি আর ওর ফ্রেন্ডরা চুপ হয়ে গেল, আর ইরা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে চলে গেল। ওর হাসিতে যেন আমি আবার ক্রাশ খেয়ে গেছি। মন মাতানো হাসি ওর। রবিকে আর ওর ফ্রেন্ডদের ইশারায় ডাকলাম। জি ভাইয়া, বলেন। ইরাকে টিস করলি কেন? জানিস না ও আমার প্রাণ। সরি ভাই, বুঝতে পারি নাই। আরেকদিন যদি তোকে ইরার আশেপাশে দেখি, তাহলে তোর শেষ দিন তোকে দেখিয়ে দিব। ওকে ভাইয়া। যা এখান থেকে। রবি আর ওর ফ্রেন্ডরা চলে গেল। আমিও আর তানভীর ক্লাসগুলো করতে লাগলাম। কলেজ শেষ করে যখনই গাড়িতে উঠতে যাব, ঠিক তখন আর চোখে দেখলাম ইরা আমার দিকে করুণভাবে তাকিয়ে আছে। আমি কোনো কথা না বলে ইরাকে ফেলে
গাড়িতে উঠে বসলাম। ইরা হয়তো আশা করেছিল যে আমি তাকে আমার সাথে নিব। কিছুক্ষণ পর আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। মোবাইল টিপছি, তখন ইরা বাসায় ঢুকলো। এতক্ষণ লাগে আপনার আসতে? আসলে রাস্তায় জ্যাম ছিল প্রচুর, তাই আর কি। ওকে, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিন। তুমি খেয়েছো? খেয়েছি, আপনি খেয়ে নিন। ইরা কিছু না বলে চলে গেল। আমি বসে বসে ফেসবুকিং করতে লাগলাম। ইরা আসলো আমার রুমে, কিছু না বলে দাঁড়িয়ে আছে। কিছু বলবেন আপনি? আসলে আজ বিকেলে আমার সাথে একটু মার্কেটে যেতে পারবা? কেন? কিছু কেনাকাটা করব তাই। আপনি একা যান, আমার ভালো লাগছে না। প্লিজ চলো না। বললাম তো আপনি একা যান, আমাকে এর মধ্যে টানছেন কেন? ওকে, তাহলে আর যাওয়ার দরকার নাই। এই বলে ইরা চলে গেল। আমি আগের মতো শুয়ে শুয়ে মোবাইল টিপছি। হঠাৎ করে মনে হলো শরীরটা খুব ক্লান্ত লাগছে, তাই মোবাইলটা পাশে রেখে একটু রেস্ট নিলাম। কিছুক্ষণ পরে মনে হলো আমার শরীরের তাপমাত্রা বেড়ে কয়েক গুণ হয়ে গেছে। বিছানা থেকে উঠতে পারছি না, শরীরটা খুব ব্যথা করছে। জ্বর এত বেশি যে চোখটা মেলতে পারছি না, মুখ দিয়ে উল্টাপাল্টা প্রলাপ করছি। হঠাৎ অনুভব করি কেউ উষ্ণ হাত দিয়ে আমার শরীরটা টাচ করেছে। চোখটা হালকা খুলে দেখি ইরা আমার কপালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর কান্না করে বলছে, এই কি হয়েছে তোমার? হঠাৎ জ্বর চলে আসলো কিভাবে? আমি আর কিছু বলতে পারলাম না, শুধু ওর স্পর্শগুলো অনুভব করছিলাম। কিছুক্ষণ পর ইরা জলপটি দেওয়ার জন্য পানি নিয়ে আসলো। জ্বর বেশি থাকার কারণে হঠাৎ সেন্সলেস হয়ে গেলাম। আর কিছু মনে নাই আমার। জ্ঞান ফিরে দেখে আমার পাশে ইরা বসে আছে আর তানভীরও আছে। আমার জ্ঞান ফিরা দেখে, কিরে, এখন কেমন লাগছে? এই তো মোটামুটি ভালো। তুই এইখানে? তোর নাকি জ্বর, সেই জন্য ইরা কল দিয়েছে। হঠাৎ জ্বর আসলো কিভাবে বুঝতে পারছি না। আজ ইরা পাশে না থাকলে যে তোর কি হতো আল্লাহ জানে। আমি কিছু না বলে ইরার দিকে তাকালাম। ওর চোখের পানি এখনো শুকাই নাই। তানভীর, তুই আজ আমার সাথে থাকিস। শালা, তুই যে পাগল সেটা তো জানতাম না। কেন? আমি আবার কি করলাম? ইরা তো সেবা করতে পারবে, আমার দরকার হবে না। কিন্তু আমার কোনো কিন্তু নাই, আমি যা যা লাগে এনে দিয়েছি। তুই এখন রেস্ট নে, আর যা প্রয়োজন হবে ইরাকে বলিস। ওকে। আমি যাই, নইলে আমার বাবা আর মা আবার চিন্তা করবে। তুই আঙ্কেল আন্টির কাছ থেকে বলে আসিস নাই? না, দ্রুত চলে এসেছি, বলতে পারি নাই। ওকে, তুই যা, পরে কথা হবে। বাই, নিজের খেয়াল রাখিস। তানভীর চলে গেল। তুমি শুয়ে পড়ো, আমি কাঁথা মেলে দিচ্ছি। আমার ঘুম আসছে না, এখন উঠে বসতে চাই। এখন বসা লাগবে না, পরে বসিও। প্লিজ, শুয়ে থাকতে আর ভালো লাগছে না। দাও আমি তোমাকে সাহায্য করি। না, আমার সাহায্য প্রয়োজন নেই। আজকে অন্তত মানা করো না, তোমার এই অবস্থা নিয়ে তুমি কিচ্ছু করতে পারবা না। ওকে। ইরা মুখে হাসি দেখা দিল। সে আমাকে ধরে বসিয়ে রাখলো। আপনার চোখে পানি কেন? কেন? সবকিছু জেনেও না জানার ভান করে আছো? খুব খিদে পেয়েছে, একটু খাবার আনবেন? আনবো না মানে? ওকে, আমি এক্ষুনি আনছি। ইরা চলে গেল খাবার আনার জন্য। আমি চুপচাপ বসে আছি। রিয়া কল দিল। রিয়া, কেমন আছেন? ভালো ভাইয়া, আপনি? বেশি ভালো না, শরীরটা খারাপ, তাই কিছু করতে পারছি না। কেন, কি হয়েছে আপনার? খুব জ্বর আমার, নড়তেও পারছি না ঠিক মতো। এখন কেমন লাগছে? ইরে এমন ভাবে সেবা করছে যে অসুস্থ হয়ে থাকতে পারি। বাবা, তাই নাকি? তাই ইরা কোথায়? আমার জন্য খাবার আনতে গেছে। ওকে, আপনি খেয়ে নিন, পরে কল দিব। ওকে বাই। গুড নাইট। রিয়া কল কেটে দিল আর আমি ফেসবুকিং করতে লাগলাম। কিছুক্ষণ পর ইরা খাবার নিয়ে রুমে ঢুকলো। কার সাথে কথা বলছিলে? সেটা আমার ব্যাপার, আপনাকে বলতে বাধ্য নই। ওকে, বলার দরকার নেই। এখন হা করো, আমি খাইয়ে দেই। কেন? আমার হাত নেই নাকি? আপনার হাত দিয়ে খাবো কেন? এই শরীর নিয়ে একা একা খাবে কিভাবে, তাই আমি খাইয়ে দিচ্ছি। আপনি আপনার খাবার খান গিয়ে, আমি আমারটা খেতে পারবো। আমি সোজা ইরার হাত থেকে থালাটা নিয়ে খেতে শুরু করলাম। ইরা কিছু না বলে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এইভাবে তাকিয়ে না থেকে আপনি আপনার খাবার খান গিয়ে। ইরা চলে গেল আরেক রুমে। আমি খাবার খেয়ে হাত ধুয়ে সরে পড়লাম।
কিছুক্ষণ পর ইরা খাবার খেয়ে আসলো। তোমার মেডিসিন আছে তো, সেগুলো খেয়ে ঘুমাও। একটু আগে একটা খেয়েছে, এখন আর খাবো না। প্লিজ, নইলে আবার জ্বর আসতে পারে। আসবে না জ্বর। মেডিসিনটা খেলে কি সমস্যা হতো? একবার বললাম তো খাবো না, তার উপর এত জোর করেন কেন? ওকে, তাহলে শুয়ে পড়ো। আমিও ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে আবার জ্বর আসলো। প্রচুর শীত করছে, কাঁথাটা যে গায়ে দিব সেই শক্তি পাচ্ছি না। জ্বরের কারণে মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বের হচ্ছে। এমন সময় কেউ একজন আমার গায়ে কাঁথা জড়িয়ে দিল আর মাথায় জলপট্টি দিতে লাগলো। কিছুটা ভালো লাগার কারণে ঘুমে চোখটা বুজে এলো। সকালে জ্বরটা কম ছিল, তাই উঠতে দেখি ইরা আমার বিছানায় পাশে হাতে ভেজা কাপড় নিয়ে বসে বসে ঘুমাচ্ছে। বাহ, ওকে দেখতে একদম বাচ্চা ঘুমন্ত পরীর মতো লাগছে। বোধহয় সারা রাত না ঘুমিয়ে আমার পাশে বসেছিল আর সারা রাত নিজের ঘুমটা বিসর্জন দিয়ে আমার সেবা করেছিল। আমি উঠতেই তার ঘুম ভেঙে গেল। এই, তুমি উঠছো কেন? তো কি করব, সারাদিন শুয়ে থাকবো নাকি? দরকার হলে তাই থাকতে হবে। এখন শুয়ে পড়ো। একবার বলেছি আমার ব্যাপার নিয়ে মাথা না ঘামাতে, তাহলে এমন করছেন কেন? ওকে, যাও তুমি। আমি আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি ইরা নাস্তা বানাচ্ছে। কিছুক্ষণ পর, এসো, খেতে এসো। কাল সারা রাত আপনি ঘুমাননি? ঘুমিয়েছি তো। আপনার চোখ যে মিথ্যা বলছে। আপনার চোখ তো বলছে যে আপনি সারা রাত না ঘুমিয়ে কেটে দিলেন। আপনাকে দেখে ক্লান্ত লাগছে, খাবার খেয়ে শুয়ে রেস্ট নিবেন। আচ্ছা, দেখা যাবে, আগে আপনি খেয়ে নিন। ওকে খাবার দেন আর আপনিও বসে পড়ুন আমার সাথে। হুম। ইরা আমার সাথে বসে খেতে লাগলো। আমি ওর দিকে না তাকিয়ে চুপচাপ খেতে লাগলাম। খাওয়ার পর কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এই, তুমি কই যাবা? কেন কলেজে যাব? আপনি রেস্ট নিন। দেখো, তোমার শরীর খারাপ, এই অবস্থাতে যেও না। আসলেই তো শরীরটা বেশি ভালো না, হঠাৎ করে কিছু হয়ে যেতে পারে। থাক, আজ আর কলেজে যাব না। ওকে, যাব না। সত্যি? খুশি হওয়ার কি আছে এখানে? না, কিছু নেই, এমনি। তুমি শুয়ে থাকো, আমি গিয়ে রান্না করছি। ইরার কথা মতো আমি শুয়ে আছি। কিছুক্ষণ পর দরজায় কলিং বেল চাপ দিল কেউ। ইরা দরজা খুলে দিল। হঠাৎ দেখি আঙ্কেল আমার রুমে এসেছে। আরে আঙ্কেল, আপনি? আপনার না আজকে অফিস আছে? আজকে অফিসে যাই নাই, তোর কাছে আসবো বলে। তোর নাকি শরীর খারাপ? না, তেমন কিছু না, হালকা জ্বর আসছিল। হঠাৎ জ্বর আসলো কেন? সেটা শিওর জানি না। তা দাঁড়িয়ে আছেন কেন, বসেন। আঙ্কেল আমার পাশে বসলো। বাবা, তুই এখন কেমন বোধ করছিস? এই তো মোটামুটি ভালো লাগছে। আপনার শরীরের কি অবস্থা? এই তো ভালো। এইখানে থাকতে তোর কোনো কষ্ট হচ্ছে না তো? না, কিসের কষ্ট? আচ্ছা, তাহলে আমি যাই, কিছু কাজ আছে। সে কি, মাত্র আসলেন আবার চলে যাবেন? কাজ ফেলে এসেছি, তাই যেতে হবে। দুপুরে খাবারটা খেয়ে যাইয়েন। আজকে না, আরেকদিন জমিয়ে খাবার খাবো। ওকে। তাহলে যাই, আল্লাহ হাফেজ। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আঙ্কেল চলে গেলে আমিও শুয়ে রইলাম আর মোবাইল টিপছি। এইভাবে কেটে গেল কয়েকটা দিন। জ্বর সেরেছে অনেক আগে। ইরার সাথে এখনো খারাপ ব্যবহার করি, কখনো ওকে স্বামীর অধিকারটা দেই নাই। প্রতিদিনকার মতো আজকেও আমি আর তানভীর ক্যাম্পাসে আড্ডা দিচ্ছি। দোস্ত, একটা কথা বলি। বল। তোর মনে হয় না তুই একটুও বাড়াবাড়ি করতেছিস? কিসের আর বাড়াবাড়ি? কিছুই তো বুঝতে পারছি না। ইরার ওপর একটু বেশি চাপ হয়ে যাচ্ছে না? মানে? দোস্ত, আমার কথা একটু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা কর। ও যদি তোকে মিথ্যা ভালোবাসতো তাহলে ও তোকে এইভাবে সেবা করতো না। তারপর তোর অবহেলা পাওয়ার সত্ত্বেও এইখানে পড়ে থাকতো না। মেয়েটা সত্যি তোকে ভালোবাসে। আমি ওর কথার উত্তর না দিয়ে ভাবতে লাগলাম, সত্যি তো মেয়েটা আমার জন্য কত কি করেছে। নিজে না খেয়েও আমার রাতভর সেবা করেছে। তাহলে আমি কিভাবে এমন মেয়েকে অবহেলা করতে? কি রে, কিছু বলছিস না কেন? কি হয়েছে বল। কই হারিয়ে গেলি? আর কি এত ভাবতেছিস? ভাবছি তোর কথা। তুই ঠিকই বলেছিস, মেয়েটা আমার জন্য অনেক করেছে। এখন তুই বল আমি কি করব? তুই আজকে গিয়ে ওকে মেনে নিবি। আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান?
আজকে তো 5 তারিখ, আগামী 8 তারিখে ইরার জন্মদিন। ওই দিন পার্টির আয়োজন করে ওকে সবার সামনে মেনে নিব। সেটাই কর, একটা সারপ্রাইজ দে। এখন ক্লাসে আয়। আমরা ক্লাসে গেলাম, ইরাও ক্লাস করছে, আমি আর তানভীরও ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষের পর আমি চলে আসলাম একা একা। এসে খাবার খেয়ে নিলাম, শুয়ে রইলাম। ইরা তখন কলেজ থেকে বাসায় ঢুকলো, তার মুখে প্রচুর ঘাম লেগে আছে। আমি তবুও কিছু না বলে আমার কাজ করে যাচ্ছি। ইরা ফ্রেশ হয়ে আসলো। তুমি খেয়েছো? খেয়েছি, আপনি খেয়ে নিন। একদিন আমার সাথে বসে খাবার খেলে কি হয়? পারবো না খেতে। কেন? বেশি প্রশ্ন করা আমি লাইক করি না, আপনি আপনার কাজ করুন। হুম। এই বলে ইরা চলে গেল। এখন আর ইরাকে বকা দিলেও সে কান্না করে না, কারণ সে এইসব অবহেলা প্রতিদিন সহ্য করে নেয়, তাই তার অভ্যাস হয়ে গেছে। ঘুম আসছে না দেখে একটা বই নিয়ে পড়তে লাগলাম। তোমাকে অনেক আগে বলেছি যে আমার সাথে একটু মার্কেটে যেতে। আমিও তোমাকে আগে বলেছি যে তোমার সাথে আমি যেতে পারবো না, চাইলে তুমি একা যাও। এমন সময় রিয়া কল দিল। আমি মোবাইল নিয়ে ইরার সামনে দিয়ে ছাদে চলে আসলাম। রিয়া বলো। কেমন ভাই আপনি? বোনকে একটা কলও দেন না? কি করে দিব? সারাদিন যে কি কি করি সেটা তো আর আপনি দেখেন না। আপনার কাজ তো শুধু বই পড়া, তাই না? রিয়ার সাথে কথা বলছি, হঠাৎ খেয়াল করলাম যে দরজার আড়ালে কেউ দাঁড়িয়ে আছে। আমি জানি এইটা ইরা, তাই ইরাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলাম, জান তুমি কি করো? ইরা এসেছে বুঝি? তোমাকে তো আমি বিয়ে করব, তুমি কোনো চিন্তা করো না। ইরাকে আমি ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্সের কথা শুনে ইরা আবার রাগ করবে তো। আরে ইরাকে পাত্তা দেয় কে? ও আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, তাই তোমাকে আমার বউ করে আনবো। রিয়া কিছু না বলে জোরে জোরে হাসতে লাগলো। তোমার মনের সব ইচ্ছা আমি পূরণ করব। ইরাকে শোনানোর জন্য রিয়ার সাথে বানিয়ে বানিয়ে কথা বলছি। আরে ইরা আমাকে ছেড়ে গেলে আমার কি? ওকে তো আমি সহ্যই করতে পারি না। দেখলাম ইরার সেখানে নেই, হয়তো কষ্ট পেয়ে রুমে চলে গেছে। আচ্ছা, আপনার সাথে পরে কথা বলবো, বাই। ওকে বাই। ছাদ থেকে নেমে এসে আমি রুমে গেলাম। রুমে ইরাকে দেখতে পেলাম না, একটু বারান্দায় বসলাম। কিছুক্ষণ পর ইরা হাতে চা নিয়ে আসলো। ইরার দিকে তাকিয়ে দেখি ওর চোখগুলো লাল হয়ে আছে, হয়তো ছাদ থেকে এসে অনেকক্ষণ কান্না করেছে। চুলগুলো সব এলোমেলো হয়ে আছে, ওকে দেখে মনে হচ্ছে নিজের যত্ন ঠিকমতো রাখছে না। এই নাও তোমার চা। আপনাকে চা আনতে কে বলেছে? একটু ঠান্ডা লাগছে, তাই ভাবলাম চা বেশ জমবে, তাই তোমার জন্য চা নিয়ে এসেছি। না, আমি চা খাবো না, আপনার চা আপনি খান। ওকে। ইরা চাটা রেখে আসলো। আর 2 দিন অপেক্ষা করো জান, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর দিব না। তোমার জন্মদিনে সবচেয়ে ভালো গিফট আমি দিব, আর তোমাকে সারা জীবন আমার করে রাখবো। তোমাকে আর কষ্ট পেতে দিব না। ইরা চা রেখে আমার পাশে এসে বসলো। মেয়েটা কে ছিল? কোন মেয়ের কথা বলছেন আপনি? যে মেয়েকে তুমি বিয়ে করবে। আপনি কিভাবে জানেন? আগে বলো কে ছিল। সে আমার গার্লফ্রেন্ড ছিল। এখন নাই? সে ছিল, আর আছে, আর সারা জীবন থাকবে। ও, মেয়েটা অনেক সুন্দর তাই না? সেটা আর বলতে, তোমাকে আমি 8 তারিখে খুব সুন্দর একটা গিফট দিব, যেটা তুমি কখনোই কল্পনা করতে পারবে না। কি গিফট দিবে? সব শুনেছো, কিন্তু গিফটের কথা শুনো নাই। আমাকে আর এই ব্যাপারে প্রশ্ন করবা না। এই বলে আমি উঠে চলে আসলাম। ইরার চোখে তখনও পানি চিকচিক করছিল। তোমাকে আর কষ্ট দিব না, এই 2 দিন কষ্ট করে নাও প্লিজ। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম, কেউ কারোর সাথে কোনো কথা বলি নাই। পরের দিন সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে আসলাম। আসার সময়, আজকে প্লিজ তুমি আমাকে কলেজে নিয়ে যাও। কেন, আপনার কি হাত পা নেই নাকি চলতে পারেন না? না সেটা না, প্রতিদিন এইভাবে কলেজে যেতে খুব অসুবিধা হয়, পরে ঠিকমতো ক্লাসগুলোও করতে পারি না। সোজাসুজি বলে দিচ্ছি যে আমি আপনাকে কলেজে নিয়ে যেতে পারবো না, আপনি একা একা আসুন। ওকে। এখন আমি আর তানভীর ক্যাম্পাসে বসে আছি। কিরে, কিছু ভাবলি নাকি পার্টির ব্যাপারে? ভেবেছি তো অনেক কিছুই, শুধু 8 তারিখটা আসতে দে। মেয়েটা এত খুশি হবে যে কি বলবো তোকে। আচ্ছা, তুই তো ইচ্ছা করলে ইরাকে তোর সাথে করে কলেজে আনতে পারিস। পারি, কিন্তু আনি না। কেন? তুই জানোস তোর বাসা থেকে আসতে কত কষ্ট হয় মেয়েটার?
তুই কিভাবে জানলি যে ওর কষ্ট হয়? ওই দেখ ইরার ক্লান্তি। তানভীর কলেজের গেটের দিকে কি জানি ইশারা করে দেখালো। তাকিয়ে দেখি ইরা গেট দিয়ে ঢুকলো। ইরার মুখে প্রচুর ঘাম লেগে আছে, মনে হয় গোসল করেছে। দেখছিস আগের ইরার সাথে এখনকার ইরার কত পার্থক্য। দেখতে পাচ্ছি। আর 2 দিন কষ্ট দিব ওকে, তারপর সারা জীবন বুকে জড়িয়ে রাখবো। সেটাই। এখন ক্লাসে চল। চল। তারপর আমরা ক্লাসে গেলাম, ক্লাস সবগুলো করলাম। ছুটির পর আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। সত্যি? ইরা কোনো কথা না বলে দ্রুত গাড়িতে চেপে বসলো। কিছুক্ষণ ড্রাইভিং করতেই, হঠাৎ আমাকে সাথে নিয়ে ফিরছো কেন? আপনার ভালো না লাগলে আপনি নেমে যেতে পারেন। না না, আমি ঠিক আছি, এমনি জানতে চেয়েছি। ড্রাইভিং করার সময় কথা বলা আমি পছন্দ করি না। ওকে, আর বলবো না। সারা রাস্তায় আর ইরার সাথে কথা বলি নাই। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে গাড়ির চাবি নিয়ে বের হতে লাগলাম। কোথায় যাচ্ছ তুমি? সেটা কি আপনাকে বলতে হবে? তুমি আমার সাথে এমন ব্যবহার করো কেন? যদি এই ব্যবহার না আশা করেন তাহলে আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না। না বলে গেলে তো আমার টেনশন হবে। করতে হবে না আমার জন্য টেনশন। এই বলে আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি রিয়াকে রিসিভ করার জন্য। রিয়ার কলেজের ক্লাস বন্ধ, তাই সে আমাদের কাছে বেড়াতে আসবে। বাস স্ট্যান্ডে গিয়ে রিয়াকে রিসিভ করলাম। দুইজনে এখন গাড়িতে বসে আছি। আপনাকে যে প্ল্যান শিখিয়ে দিয়েছি সেটা মনে আছে তো? ভাইয়া মনে আছে, কিন্তু ইরা তো খুব কষ্ট পাবে। আর মাত্র 2 দিন কষ্ট দিব, তারপর তো মেনেই নিব। সেটা ঠিক। যখন আপনাকে ইশারা করব তখন প্ল্যান মতো কাজ করবেন। ওকে ভাইয়া, তা আমরা এখন কোথায় যাচ্ছি? ইরাদের বাসা থেকে বের করে দেওয়ার পর আমি যেই বাসায় থাকতাম সেই বাসায় নিয়ে যাচ্ছি। তা ইরাও কি আপনার সাথে থাকে? সে থাকে। কেন, তুমি তো জানোই। হুম। রিয়ার সাথে সারা রাস্তা গল্প করতে করতে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। ইরা এসে দরজা খুলে দিয়ে ভূত দেখার মতো দাঁড়িয়ে আছে। সরবেন না নাকি? রিয়া, তুই আসবি? একবারও বলতে পারলি না? তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলি নাই। বাহিরে দাঁড়িয়ে থাকবো নাকি? না না, ভেতরে আসো। আমরা ভিতরে ঢুকলাম। আমি আমার রুমে ফ্রেশ হয়ে শুয়ে আছি, আর ওইদিকে 2 বোন গল্প করছে। বিকালে ঘুম থেকে উঠে ছাদে গেলাম, গিয়ে হাঁটাহাঁটি করতে লাগলাম। কিছুক্ষণ পর ছাদে ইরা আর রিয়া আসলো। তা ভাইয়া আপনার জিএফ এর কি খবর? রিয়ার কথা শুনে ইরা রীতিমতো অবাক। ইরা হয়তো বুঝছে যে রিয়া আমাদের ব্যাপারে জানে না। সে ভালো আছে। তো তাকে কবে বিয়ে করবেন? 8 তারিখে সবার সামনে আমি তাকে নিজের করে নিব। এইগুলো বলছি আর ইরার দিকে তাকাচ্ছি। মেয়েটার চোখের কোণে পানি এসে পড়েছে, হয়তো এখনই কেঁদে দিবে। তবুও নিজেকে সামলে বলতে লাগলো, ইমন, তুমি কি সত্যি আবার বিয়ে করবে? তুই তো ভাইয়াকে মেনে নিতে পারিস নাই ঠিক মতো, তাই ভাইয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে বিয়ে করে নেওয়া উচিত। সেটাই। এই বলে ইরা চোখের পানি ছেড়ে দিয়ে আমাদের চোখের সামনে থেকে চলে যায়। দেখেছেন ইরা আপনাকে কত ভালোবাসে? সেটা তো আগে অনুভব করেছি। ওকে এভাবে কষ্ট দিতে আমার আর ভালো লাগছে না। আমারও লাগছে না, কিন্তু একটু শিক্ষা তো দিতেই হবে। সেটা আপনার ব্যাপার, আমি এর মাঝে নাই। সমস্যা নাই, আপনি শুধু আমাকে সাপোর্ট দিলেই হবে। সেটা দিব, সমস্যা নাই। এইভাবে রিয়ার সাথে ছাদে গল্প করে রুমে আসলাম। মনে মনে যা ভেবেছিলাম সেটাই হলো। ইরা কান্না করে চোখ মুখ ফুলিয়ে রেখেছে। ওকে দেখতে একদম বাজে লাগছে। কি রে, তোর এই অবস্থা কেন? না কিছু না। শরীর যত্ন কি ঠিক মতো নিস না নাকি? এভাবে কেউ থাকে? যা ঠিক মতো ফ্রেশ হয়ে আয়। আমি কিছু না বলে আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পড়ালেখা করলাম। পড়ার পর সবাই একসাথে খাবার খেলাম। খাওয়ার পর ইরা আর রিয়া আসলো আমার রুমে। এসে তারা গল্প করতে লাগলো আমার সাথে। সবাই গল্প করছি, কিন্তু ইরা কেমন জানি চুপচাপ রয়েছে। কি রে, তোর কি হয়েছে? কই কিছু না তো, আমার ঘুম আসছে, আমি ঘুমাবো। সে কি, এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে? ভালো লাগছে না আমার, রেস্ট নিতে চাই আমি। শরীর খারাপ হলো নাকি আবার? না তেমন কিছু না, পরে গল্প করিস, এখন আয়।
ওকে, তাহলে ঘুমিয়ে পড়েন আপনারা। গুড নাইট। ওকে, গুড নাইট। আমি বিছানায় শুয়ে আছি আর ইরা নিচে বিছানা করলো। গভীর ঘুমে তলিয়ে গেলাম, কিন্তু ঘুমটা বেশিক্ষণ ধরে রাখতে পারলাম না, কারণ ইরা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। অনেক রাগ হলো আমার ঘুম ভাঙার কারণে। এই সমস্যা কি আপনার? এইভাবে ন্যাকা কান্না করেন কেন? আপনার জন্য কি ঠিকমতো ঘুমাতেও পারবো না নাকি? সরি, তুমি ঘুমাও, আর হবে না। ঘুমানোর চেষ্টা করবো কিভাবে যদি এইভাবে বিরক্ত করেন? ইরা কিছু না বলে বাথরুমে চলে গেল। আমিও ঘুমাতে পারলাম না। আমি জানি সে এখন বাথরুমে গিয়ে কান্না করবে। আমি জোর করে ঘুমানোর চেষ্টা করলাম আর ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নাস্তা করলাম সবাই একসাথে বসে। আজকে আপনারা কেউ কলেজে যাবেন না। কেন? আমি আসছি আপনার বিয়ে খেতে, আপনারা চলে গেলে আমি একা একা কি করব? রিয়ার মুখে আমার বিয়ের কথা শুনে ইরার মুখটা মলিন হয়ে গেল। ওকে, আজ আমি থাকবো বাসায়। তাহলে ইরা, তুইও থেকে যা। ওকে। সবাই আমার রুমে আসলো। নানা গল্প করলাম, কিন্তু গল্প করেনি শুধু ইরা। এইভাবে দিনটা পেরিয়ে গেল। রাতে খাবার খেয়ে আমি আমার রুমে আসলাম। পিছন পিছন রিয়া আর ইরাও আসলো। আর মাত্র একদিন, তারপরেই ভাইয়ার কষ্টটা দূর হয়ে যাবে। আজ রাতটা কাটিয়ে দিলে আগামীকাল ঘরে নতুন মেহমান আসবে। আমরা এসব বলা বলি করছি। ইরা এমন সময় এমন কাজ করলো যেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ইরা আমাকে হঠাৎ করে শক্ত করে জড়িয়ে ধরেছে আর কান্না করে বলছে, প্লিজ, তুমি আরেকটা বিয়ে করো না। আমি সারা জীবন তোমার দাসী হয়ে থাকবো। ইরার কথা আর কান্না দেখে খুব কষ্ট হচ্ছে। মন চাচ্ছে ওকে এখনই জড়িয়ে ধরে সব সত্যি বলে দেই। এই আপনি আমাকে ছাড়ুন, আমি আরেকটা বিয়ে করবই। আপনি তো আমাকে গ্রহণ করবেন না। আমি তো অনেক আগেই তোমাকে গ্রহণ করেছি। কিন্তু আমি করব না, আমারও তো একটা জীবন আছে। সেটাই তো, ভাইয়া ঠিক বলেছে, ভাইয়া আরেকটা বিয়ে করবে। এখন আমাকে ছেড়ে দিন। এই বলে আমি ইরাকে জোর করে ছাড়িয়ে নিলাম। প্লিজ, তোমার পায়ের নিচে আমাকে একটু ঠাঁই দাও। সেটা আমি জানি না। আমার বউয়ের থেকে অনুমতি নিয়ে থাকতে পারবেন? ভাইয়া, আমার আর তর সইছে না, কবে যে নতুন ভাবিকে দেখবো। আরে কালকে দেখতে পাবা। ওকে, আপনারা শুয়ে পড়ুন। গুড নাইট। গুড নাইট। সবাই শুয়ে পড়লো। আমি আর ইরা শুয়ে পড়লাম। মাঝরাতে অ্যালার্মের কারণে ঘুমটা আবার ভেঙে গেল। অ্যালার্মটা ছিল ইরার কান্না। এইবার আমি ওকে কিছু না বলে চুপচাপ ঘুমানোর চেষ্টা করছি। সকালে নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। এ কি ভাইয়া, আজকেও আপনি কলেজে যাচ্ছেন? ক্লাসও করব, তার পাশাপাশি সবকিছুর ব্যবস্থা করতে হবে তো। ওকে, তাহলে যান আপনি। আজ 8 তারিখ ইরার জন্মদিন। আজ ওকে বড় একটা সারপ্রাইজ দিব, সেটা ভেবে খুব খুশি লাগছে। কলেজে আসলাম তানবীরের সাথে দেখা করার জন্য। কি রে, সবকিছুর ব্যবস্থা করলি? সব ঠিক আছে, শুধু ইরা ভাবিকে সুন্দর করে সাজিয়ে আনবি, তাহলেই হবে। ও অনেক কষ্ট পাচ্ছে রে। শুধু আজকের দিনটাই পাবে, আর তো পাবে না। সব মেহমানদের ইনভাইট করেছিস? সব সম্পন্ন করেছি, শুধু রাতের জন্য অপেক্ষা। ওকে, এখন ক্লাসে চল। চল। আমরা ক্লাসে গেলাম। সবগুলা ক্লাস শেষ করে আমি বাড়িতে ফিরলাম, কিন্তু বাড়িটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। রিয়া, রিয়া। হঠাৎ রিয়া অন্য রুম থেকে আসলো। কি হয়েছে ভাইয়া? ইরা কোথায়? ও তো মার্কেটে গেছে। কি, ইরা মার্কেটে গেল আর আমাকে একবারও জানালো না? এই তো চলে আসবে এক্ষুনি। আমি আমার রুমে গেলাম, ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে রইলাম। হঠাৎ চোখ পড়লো টেবিলের উপর। ওইখানে একটা রঙিন কাগজ দেখতে পেলাম। এইটা আবার কিসের কাগজ? এটা তো আগে দেখি নাই। আগ্রহ নিয়ে কাগজ খুললাম। এ কি, এইটা তো একটা চিঠি। কার চিঠি এটা? দেখি পড়ে কি লেখা আছে। চিঠিটা পড়তে লাগলাম। প্রিয় ইমন, তুমি যখন এই চিঠিটা হাতে পাবে তখন আমি তোমার পাশে থাকবো না। আজ তুমি বিয়ে করে নতুন বউ ঘরে তুলবে, অথচ আজ যে আমার জন্মদিন, সেই বিষয় নিয়ে তোমার কোনো চিন্তাই ছিল না। তোমাকে অনেক ভালোবেসেছি আর ভালোবেসে যাব। তোমার বিয়ে আমি প্রত্যক্ষভাবে দেখতে পারবো না, আর তোমাকেও আমি ডিভোর্স দিব না। যেই মনে তোমাকে ভালোবাসি সেই মন কি পারবে একটা সাইন দিয়ে দুজনকে আলাদা করতে? থাক, আমি আর কথা বাড়াতে চাই না। তুমি তোমার জীবন সঙ্গীকে নিয়ে সুখে থাকো, এইটাই আমার কামনা। আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না। কখনো আমার মুখ দেখে আর রাগ করতে হবে না। আমি একটা আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম, কিন্তু সেই আশা আর পূরণ হলো না। থাক, সব আশা পূরণ হতে নাই। তুমি বিয়ে করে শান্তিতে সংসার করো। প্রতিদিন আল্লাহর কাছে তোমাকে ভিক্ষা চাইতাম। হয়তো তুমি আমার কপালে নাই,
তাই তোমাকে নিজের করে পেলাম না। আমি ছিলাম আমার ঠিকানায়, আছি আমার ঠিকানায়, আর থাকবো অজানা ঠিকানায়। দিদি, তোমার অবহেলার বউ ইরা। চিঠিটা পড়ে আমার হাত কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে নিজেও লুটে পড়ি মাটির মধ্যে। না, এটা হতে পারে না। ইরা আমাকে ছেড়ে যেতে পারে না। আমি তোকে খুব ভালোবাসি। না না, ইরাকে ফিরিয়ে আনতে হবে। আমি যে পাগলিটাকে বড্ড ভালোবাসি। আমার এই অবস্থা দেখে রিয়া দ্রুত আমার রুমে আসলো। কি হয়েছে ভাই আপনার? ইরা আমাকে একা ফেলে চলে গেছে। মানে কি বলছেন? এই যে তার চিঠি। রিয়া আমার হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে লাগলো। না ভাইয়া, এমন হতে পারে না। এরা মনে হয় মজা করছে। না, সে মজা করছে না। পাগলিটাকে বেশি কষ্ট দিয়ে ফেলেছি আমি। এমন সময় আমার মোবাইলটা বেজে উঠলো। তাকিয়ে দেখি আঙ্কেল কল দিয়েছে। কলটা রিসিভ করলাম। আঙ্কেল বলেন। বাবা ইরা, কি হয়েছে ইরার? ইরা আত্মহত্যা করতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আঙ্কেলের কথা শুনে মোবাইলটা হাত থেকে পড়ে যায়। আমার কাছে আকাশ পাতাল সব এক হয়ে গেল। পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। আমি ধপাস করে বসে পড়ি। আমার অবস্থা দেখে রিয়া প্রশ্ন করলো, ভাইয়াকে ফোন করেছে? আঙ্কেল কল দিয়েছে। মামা কি বললো? এখন কথা বলার সময় নাই, দ্রুত আমার সাথে চলেন। রিয়া প্রশ্ন করতে গিয়েও আর করলো না। রিয়াকে নিয়ে দ্রুত হাসপাতালে চলে আসলাম। এ কি, আমরা হাসপাতালে কেন? গিয়ে দেখতে পারবে। এখন চলেন। রিয়া আর কোনো কথা বলল না। আমি দ্রুত কেবিনের সামনে গেলাম। সেইখানে আঙ্কেল আর আন্টি দাঁড়ানো ছিল। আমাকে দেখেই তারা কেঁদে ফেললেন। কোনো মতে নিজেকে শান্ত রাখলাম। নিজের কান্না চেপে ধরে সবাইকে সান্ত্বনা দিতে লাগলাম। রিয়া এতক্ষণে সব বুঝে গেছে। কিছুক্ষণ পর ডাক্তার আসলো। রোগীর জ্ঞান ফিরেছে, আপনারা চাইলে দেখা করতে পারেন। ধন্যবাদ ডাক্তার। তারা সবাই চলে গেল। ইরার কেবিনে শুধু আমি বাদে। আমি চুপচাপ বাহিরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর আঙ্কেল আমার কাঁধে হাত রাখলো। যা বাবা, ইরা তোকে ডাকছে। কোন মুখ নিয়ে আমি ইরার সামনে যাব? ওকে তো দিনের পর দিন অবহেলা করে গেছি। তুই সব ভুলে যা, মেয়েটা তোকে ডাকছে। যা, ওর কাছে যা। কিরে, যা। আমি ইরার কেবিনে প্রবেশ করলাম। আমার প্রবেশ দেখে সবাই কেবিন থেকে বেরিয়ে গেল। আমাকে দেখে ইরা মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। আমি গিয়ে তার পাশে বসলাম। কথা বলবেন আমার সাথে? পাগড়িটা বুঝি আমার সাথে রাগ করেছে? এই বলে আমি ইরার মুখটা আমার দিকে ঘোরালাম। দেখি ও কান্না করছে। এই পাগলি, কান্না করছো কেন? তুমি যে এসেছো, তোমার জিএফ রাগ করবে না? আমার জিএফ তো তুমি। মানে? তাহলে শোনো আমাদের প্ল্যান। তারপর ইরাকে সব বলে দিলাম। সবটা শোনার পর ইরা বলল, তার মানে এসব তোমার সাজানোর নাটক ছিল? ইরা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও আর নিজেকে সামলে রাখতে পারলাম না। ওকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। তুমি খুব খারাপ, আমাকে অনেক কষ্ট দাও তুমি। ওকে আমি আর আমার পাগলিটাকে কষ্ট দিব না। মনে থাকে যেন। পারতে আমাকে ছেড়ে একা একা থাকতে? কোনোদিনই পারতাম না। একবারও ভাবো নাই যে তুমি হারিয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আমাকে মাফ করে দাও। ওকে, তুমি এখন শুয়ে পড়ো। তুমি সুস্থ হয়ে গেলেই আমরা বাড়ি ফিরে যাব। হয়েছে আপনাদের প্রেম? হঠাৎ করে রিয়া কথাটা বলে উঠল। আমি দ্রুত ইরাকে ছেড়ে দিলাম। দুজনে বেশ লজ্জা পেয়েছি। ইরা, আমরা তোর সাথে মজা করেছি এতদিন, আমাদের মাফ করে দে। তোমাকে দেখাবো মজা, আগে আমি সুস্থ হয়ে নেই। ভাইয়া কি সব বলে দিল নাকি? সব বলেছি। আমার সাথে দুষ্টুমি করার ফল পরে দেখাবো। এইভাবে 2 দিন কেটে যায়। আজকে ইরাকে হাসপাতাল থেকে রিলিজ করে আনা হলো। ইরা এখন মোটামুটি হাঁটতে পারে, কাজও করতে পারে। আন্টি নিজের ভুল বুঝতে পেরেছে, তাই আমাকে আর ফ্ল্যাটে যেতে দেয়নি। ইরাদের বাসায় মানে আমার বাসায় নিয়ে এসেছে। ইরা এখন সম্পূর্ণ সুস্থ। রাতে আমি আমার রুমে প্রবেশ করলাম। এ কি, পুরো রুম এমন অন্ধকার কেন? লাইটটা জ্বালিয়ে আসি, চমকে গেলাম। আমার পুরো রুমটা ফুল দিয়ে বাসর রাতের মতো সাজানো হলো। আর খাটের মধ্যে কেউ একজন ঘোমটা দিয়ে বসে আছে। এই কে আমার রুমে? ওই মেয়েটা হঠাৎ করে ঘোমটাটা তুলে ফেললো। তাকিয়ে দেখি ইরা। এ কি, তুমি এইখানে? দিলা তো তুমি মুডটা নষ্ট করে। এইভাবে কেউ বাসর রাতে ঢুকে? কার বাসর রাত? আর কিসের বাসর? সব পরে বলবো, আগে এই পাঞ্জাবিটা পরে আসো।
আর ইরা আমাকে কিছু নিয়মকানুন শিখিয়ে দিল। আমি গিয়ে বাধ্য ছেলের মতো পাঞ্জাবি পরে নিলাম। ইরা আবারও আগের মতো ঘোমটা টেনে বসে আছে। আমি গিয়ে তার পাশে বসলাম। কিছুই করছি না বা বলছি না অনেকক্ষণ ধরে। কি হলো, ঘুমটা তুলবে না? ও হ্যাঁ, আমি ইরার ঘোমটা তুললাম, তুলে আবার আগের মতো বসে আছি। কি হলো, কিছু বলছো না যে? কি বলবো আমি? মাশাল্লাহ বলো। কেন? বাসর রাতে স্ত্রীর ঘোমটা তুলে মাশাল্লাহ বলতে হয়। তুমি তো দেখতে পেতনির মতো, মাশাআল্লাহ বলবো কেন? তবে রে, আমি পেতনির মতো? এই বলে ইরা আমার গায়ের উপর উঠে পড়লো। আমাকে এই কয়দিনে অনেক কষ্ট দিয়েছো, আজ তার উসুল করব। কি করবে? দেখোই না কি করি। এই বলে ইরা আমার ঠোঁট দুইটা নিজের করে নিল। নিজেকে আর বাধা দেওয়ার চেষ্টা না করে ওর ভালোবাসার সাগরে ঝাঁপ দিলাম।